হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। আজ আমি ক্লাস 11-এর রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে, ঠিক আছে, সেই সায়েন্সের বায়োলজি অর্থাৎ জীববিদ্যা সেটাকে নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো বায়োলজির জীববিদ্যার প্রথম যে চ্যাপ্টারটা আছে সেমিস্টার 2 এর জন্য, সেটা হচ্ছে উন্নত উদ্ভিদের সালোক সংশ্লেষ, ঠিক আছে। এটা হচ্ছে উদ্ভিদ শারীরবৃত্তি থেকে পড়ছে, প্ল্যান্ট ফিজিওলজি, ঠিক আছে। তাহলে সালোক সংশ্লেষ থেকে আমরা আজকে স্টার্ট করব। দেখো, যাদের কাছে বইটা আছে দেখতে পারো, যাদের কাছে বইটা নেই তারা এগুলো দেখো এবং এগুলো তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে। কোশ্চেনগুলো আমি একবার করে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, তারপরে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে 9টা কোশ্চেন আছে আর নিচের দিকে এদিকে 19টা আছে, ঠিক আছে। আর তারপরের পাতায় কিছু আছে, ঠিক আছে। এখানে এখানে দেখে নাও, 19টার পরে এখানে হচ্ছে 25টা কোশ্চেন আছে। আর তারপরে পেজে আছে, এখান থেকে আমি যদি 26 থেকে দেখাই, 26 থেকে 36, ঠিক আছে। তারপর 36 থেকে মোটামুটি 45 ধরতে পারো, আর 45-এর পর থেকে 51 পর্যন্ত আছে। আমি ঠিক আছে সবটা করিনি, যতটা করেছি ততটা দেখাচ্ছি, ঠিক আছে। তো শুরু করছি প্রথম থেকে। বলছি সালোক সংশ্লেষ, আমরা মোটামুটি সালোক সংশ্লেষ কাকে বলে আমরা সবাই জানি, ঠিক আছে। তো সালোক সংশ্লেষ কখন এবং কোন উদ্ভিদে সংঘটিত হয়? আমরা সবাই জানি সালোক সংশ্লেষ কখন হয়, দিনের বেলায় এবং কোন উদ্ভিদে, সপুষ্পক উদ্ভিদে বা উন্নত শ্রেণীর উদ্ভিদে, ঠিক আছে। আমরা অ্যান্সারগুলো দেখে নেবো, ঠিক আছে। দেখো দেখো তাহলে সালোক সংশ্লেষ কাকে বলে দেখে নাও। দেখতে পাচ্ছ, বলছে যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত জল এবং কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ করে এবং উপজাত বস্তু স্বরূপে জল ও অক্সিজেন নির্গত করে, তাকে সালোক সংশ্লেষ বলে। তাহলে কি বোঝালো? যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ, বোঝা গেছে। তাহলে সালোক সংশ্লেষ কোন উদ্ভিদে হয়? কোশ্চেনটা আমরা দেখে নিই। বলছি সালোক সংশ্লেষ কখন এবং কোন উদ্ভিদে হয়? তাহলে সবুজ উদ্ভিদে হয় এবং সূর্যালোকের উপস্থিতি। সূর্যালোক কখন বেলায়? দিনের বেলায়, বোঝা গেছে। তাহলে উত্তরটা কী হলো? দিনের বেলায় সবুজ উদ্ভিদে। তারপরে দেখো, বলছে সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ, মানে উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম, মানে সালোক সংশ্লেষ পারে না করতে, এবং সালোক সংশ্লেষ সক্ষম একটি প্রাণী। পারি না তো সাধারণত কী দেখতে পারি? সাধারণত দেখতে পাই যে প্রাণীরা সালোক সংশ্লেষ করে না, প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল, কিন্তু কিছু কিছু প্রাণী আছে যারা সালোক সংশ্লেষ করে, ঠিক আছে, সালোক সংশ্লেষ করে। তাহলে সেটা আমরা দেখে নেবো কারা কারা করে। এখানে দেখো একবারে সব দিয়ে দিয়েছে। দেখো, সালোক সংশ্লেষে অক্ষম, সালোক সংশ্লেষে অক্ষম প্রাণী হচ্ছে কি, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হচ্ছে কি, ছত্রাক বা ক্লোরোফিনবিহীন বিভিন্ন পূর্ণ পরজীবী বা মৃতজীবী উদ্ভিদ। যেই উদ্ভিদগুলো মরে গেছে বা মৃতজীবী, সেরকম কিছু উদ্ভিদ আছে, ঠিক আছে। মৃতজীবী মানে মরে গেছে নয়, মৃতজীবী উদ্ভিদ হচ্ছে যারা বিভিন্ন অন্য অন্য হচ্ছে অন্য উদ্ভিদের কাছ থেকে রস সংগ্রহ করে, ঠিক আছে, বা জলীয় রস সংগ্রহ করে বা খাবার সংগ্রহ করে, তাদেরকে বলে মৃতজীবী উদ্ভিদ, ঠিক আছে। ক্লোরোফিলবিহীন, যাদের ক্লোরোফিল নেই, সেরকম পূর্ণ পরজীবী উদ্ভিদ। আর আর কি আছে? সকল প্রকার শ্রেণিক ছত্রাক, যে ছত্রাকগুলো হয়, ঠিক আছে, যেগুলো আমরা ছত্রাক দেখতে পাই, সেগুলো হচ্ছে কি সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। আর সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কি? এই দেখো, ইউগ্লিনা এক ধরনের প্রাণী, ঠিক আছে। ক্রাইস্যামিবা হলো প্রভৃতি ক্লোরোপ্লাস্ট যুক্ত প্রাণী, এরা কি সালোক সংশ্লেষ করতে পারে, এরা সালোক সংশ্লেষ করতে পারে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সট কোশ্চেন, 3 নাম্বার কি বলছে? বলছে সালোক সংশ্লেষকারী উদ্ভিদের মূল ও কাণ্ডের একটু উদাহরণ। মানে আমরা কি দেখলাম, সালোক সংশ্লেষ কোথায় হয়? পাতায় হয়, কিন্তু মূলেও হয় এবং কাণ্ডেও হয়, সেইগুলো উদাহরণ দাও। দেখো, সালোক সংশ্লেষকারী কাণ্ড কার কার হয়? দেখো, ফণিমনসা দেখো যে কাঁটা, তার কোনো আলাদা করে কাণ্ড নেই, পাতাও যা তার কাঁটাও তা, ঠিক আছে। মানে যেখানে কাঁটা সেখানেই পাতা, সেখানেই কাণ্ড। তাহলে ফণিমনসা ধরনের কচি কাণ্ড হবে, ক্লোরোফিল, আবার পাতা কাণ্ড, আবার এই যেমন সরু সরু পাতা, এই সরু সরু কাণ্ডে যেমন লতানের জাতীয় গাছ, মানে পুঁই, লাউ, কুমড়ো, এগুলো সব কি সালোক সংশ্লেষ অংশগ্রহণকারী কাণ্ড, এগুলো মনে রাখবে, ঠিক আছে। মানে যার পুরোটাই কাণ্ড, পুরোটাই পাতা একসঙ্গে মিশে আছে। আর সালোক সংশ্লেষকারী উদ্ভিদের মূল এই গুলঞ্চের রত্তীকরণ, এটা মনে রাখবে। অর্কিডটা বেশি করে মনে রাখবে, অর্কিডের বায়বীয় মূল, এরা কি সালোক সংশ্লেষ করতে পারে, অর্কিডের বায়বীয় মূল সালোক সংশ্লেষ করতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষকে উপস্থিতি, 4 নম্বর, সালোক সংশ্লেষকে উপস্থিতি প্রক্রিয়া বা জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? দেখো, এখান থেকে দেখো, সালোক সংশ্লেষকে উপস্থিতি প্রক্রিয়া বলা হয় কেন? কি বলছে? সালোক সংশ্লেষের ফলে
উদ্ভিদ দেহে জৈব বস্তু সংশ্লেষিত হয় এবং এর ফলে উদ্ভিদ দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। সেই কারণে সালোক সংশ্লেষকে উপযোগী বিক্রিয়া বলা হয়। সালোক সংশ্লেষের একটি সংশ্লেষমূলক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় খনিজ লবণ, জল, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি পরিবেশের সরল উপাদানগুলির সাহায্যে খাদ্যবস্তু উৎপন্ন হয়। ঠিক আছে, এই জন্য একে উপযোগী বিভাগ বলে। তাহলে জারণ বিজারণ কেন বলে? এটা মনে রাখবে, জারণ বিজারণ এই কারণে বলে, এখানে কি হয়, তোমার জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা খাদ্য তৈরি করতে হয়। আমি দেখো এরকম করে লিখে রেখেছি, O2 চলে যাচ্ছে, মানে O2 বেরিয়ে যায় আর CO2 ঢোকে। তো এই O2টা মানে জল জারিত হয়, এই জলটা জারিত হয়, সেটা জারিত হয়ে কী হয়, অক্সিজেন উৎপন্ন করে আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ঠিক আছে, বোঝা গেছে? সেই জন্য কী বলে, জারণ বিজারণ প্রক্রিয়া বা বিক্রিয়া বলা হয়। তারপর এটা মনে রাখবে, একটি অতিমাত্রিক ধাতব মৌলের নাম লেখো যা ক্লোরোফিলের অন্যতম উপাদান। এটা মনে রাখবে 5-5-5-5-এর অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম। আমরা আয়রনও বলতে পারি, কিন্তু ম্যাগনেসিয়ামটা হচ্ছে বেশি। একটি অতিমাত্রিক ধাতব মৌলের নাম লেখো যা ক্লোরোফিলের অন্যতম উপাদান। মনে রাখবে ম্যাগনেসিয়াম, 5-এর অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম। এবং আয়রনও হবে। ঠিক আছে, ক্লোরোফিল অবস্থান করে, ক্লোরোফিল কোথায় অবস্থান করে? দেখো ক্লোরোফিল কোথায় অবস্থান, আমরা জানি ক্লোরোফিল পাতায় অবস্থান করে। ঠিক আছে, যদি আরও স্পেসিফাইভাবে বলি বা আরও ভালোভাবে বলি তাহলে কী হবে, দেখো সবুজ পাতায় উন্নত শ্রেণীর উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গ, পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান স্থান। বুঝে গেছো? তবে যে কোনো ক্লোরোফিলযুক্ত সবুজ কোষেই সালোক সংশ্লেষ সম্ভব। মানে এই মেসোফিল কলার কাছে কী থাকে? ক্লোরোফিল থাকে। এটা মনে রাখবে, মেসোফিল কলার কাছে কী থাকে? ক্লোরোফিল থাকে। ব্যাস, পাতার মেসোফিল কলায়। ক্রোম্যাটোফোর কি? ঠিক আছে, আমরা দেখে নিই ক্রোম্যাটোফোর কি। দেখো রোডোফাইসি, ফিওফাইসি প্রভৃতি শ্রেণীর শৈবালে ক্রোম্যাটোফোর নামক অঙ্গাণু থাকে, একটা অঙ্গাণু থাকে যার মধ্যে কি রঞ্জককণ উপস্থিত। এই ধরনের অঙ্গাণু দ্বিএকক পর্দাবৃত, যার মধ্যে থাইলাকয়েডগুলি সমান্তরালভাবে অবস্থান করে কিন্তু গানা গঠন করে না। ঠিক আছে, দেখো তোমরা আমি যেগুলো তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, যেগুলো বলে দিচ্ছি সেগুলো তোমরা অ্যান্সারগুলো ছবি তুলে নিতে পারো, স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, এই যে ক্রোমোজোম, এই ক্রোম্যাটোফোর বলে দিচ্ছি এখানে। রোডোফাইসি, ফিওফাইসি প্রভৃতি শ্রেণীর শৈবালে ক্রোম্যাটোফোর নামক অঙ্গাণুর মধ্যে রঞ্জনকণা উপস্থিত থাকে। এই ধরনের অঙ্গাণু দ্বিএকক পর্দাবৃত, যার মধ্যে থাইলাকয়েডগুলি সমান্তরালভাবে অবস্থান করে কিন্তু গানা গঠন করে না। বোঝা গেছে? তাহলে এটা হলো ক্রোম্যাটোফোর। স্ক্রিনশট তুলে নিতে পারো, আমি পেছন থেকে আবার দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা আবার স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নেবে, এটা তুলে নেবে, এটা তুলে নেবে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টের ভূমিকা আলোচনা করো। ক্লোরোপ্লাস্টের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, দেখা যাক কি আছে। দেখো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভূমিকা। কি বলছে, উন্নত উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টকে সালোক সংশ্লেষকারী অঙ্গাণু বলা হয়। ক্লোরোপ্লাস্টের স্টোমা অংশে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াগুলি ঘটে এবং গ্রানার থাইলাকয়েড পর্দার ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র পর্দাবেষ্টিত দানার মতো অংশ দেখতে পাচ্ছ তো, কোয়ান্টাজোমে আলোক বিক্রিয়াগুলি ঘটে। প্রতিটি কোয়ান্টাজোমের মধ্যে প্রায় 250টি ক্লোরোফিল অণু, অন্যান্য রঞ্জক, উৎসেচক ও একাধিক ইলেকট্রন বাহক থাকে, যা একত্রে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটাতে পারে বলে বিজ্ঞানী পার্ক ও সহকারী বৃন্দ কোয়ান্টাজোমকে সালোক সংশ্লেষীয় একক আখ্যা দেন। বোঝা গেছে? তাহলে কোয়ান্টাজমে কি, কোয়ান্টাম তুমি এইটুকু লিখতে পারো কোয়ান্টাজমটা কী। ঠিক আছে, বাকিটা এটাও লিখতে পারো। বোঝা গেছে? কোয়ান্টাজমটা কী সেটা এখানে মধ্যে লিখতে পারো। কী লিখতে পারো, উন্নত উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টকে সালোক সংশ্লেষী অঙ্গাণু বলা হয়। ক্লোরোপ্লাস্টের স্টোমা অংশে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াগুলি ঘটে এবং গানার থাইলাকয়েড পর্দার ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র পর্দাবিষ্ট দানার মতো অংশকে কোয়ান্টাজমে আলোর বিক্রিয়া ঘটে। ঠিক আছে, এটার মধ্যে লিখতে পারো, বা এখানেও এইটাও লিখতে পারো। কোয়ান্টাজমের মধ্যে 250টি ক্লোরোফিল অণু থাকে, মানে পুরোটাই লিখতে পারো যদি যাদের ইচ্ছা হবে। ঠিক আছে, তাহলে এই স্ক্রিনশট তোমরা তুলে নেবে। ঠিক আছে, আমি এটা সরিয়ে দিলাম। এটা হয়ে গেল। দেখো আমি এখানে আগে বলে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো যেগুলো স্টার দেওয়া আছে। ঠিক আছে, এখানে এগুলো সবগুলি প্রায় স্টার দেওয়া আছে। যেগুলো স্টার দেওয়া আছে, দেখো যেগুলো দাগ দেওয়া আছে, ঠিক আছে, যদি তুমি এখান থেকে দেখো, আছে পরের পাশে দেখো, তাহলে বুঝতে পারবে। এই দেখো এখানে দেখো যেগুলো স্টার দাগ দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, এইগুলো আমি একটু করে দিয়েছি, প্রথমগুলো কিছুটা করে দিয়েছি, কিন্তু তারপরে যেগুলো করছি কোনগুলো, যেগুলো স্টার দিয়েছে শুধুমাত্র সেগুলি করছি, কারণ সেগুলি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ এখানে স্টার দিয়ে রেখেছে। দেখো এটা একটা স্টার, এটা ডবল স্টার, এটা ট্রিপল স্টার, মানে এটা একটা স্টার, এটা দুটো স্টার, এটা তিনটে স্টার, মানে এই তিনটে স্টারটা মানে বেশি ইম্পর্টেন্ট। দেখো ভালো করে, অনেকবার কোশ্চেনটা পড়েছে। তো প্রথমেরগুলো আমি দেখো প্রথম 10টা পর্যন্ত মানে সবই করে দিয়েছি, 10টা পর্যন্ত সবই করে দিয়েছি। তারপরে যেগুলো স্টার দিয়েছে শুধু সেগুলিই করবো। ঠিক আছে,
হয়ে গেল, তাহলে 7 হয়ে গেল সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টের ভূমিকা আলোচনা করা হয়ে গেছে। 8 জলে দ্রবীত ও অ্যালকোহলে দ্রবীত একটি করে উদ্ভিদ রঞ্জকের নাম। জলে দ্রবীত হবে এবং অ্যালকোহলে দ্রবীত হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। মনে হবে ক্যারোটিনয়েড, এই যে ক্যারোটিনয়েড আছে তো, ক্যারোটিনয়েডের ক্যারোটিনটা কি জলে অদ্রবণীয় কিন্তু অ্যালকোহল ইথারে দ্রবণীয়, মনে থাকবে। তাহলে ক্যারোটিন জলে অদ্রবণীয়, অ্যালকোহলে দ্রবণীয়। ঠিক আছে, তাহলে জলে দ্রবণীয় কে, দেখো জলে দ্রবণীয় হচ্ছে এইটা, এই যে কি ফাইকোবিলিন মনে রাখবে, ফাইকোবিলিন হচ্ছে জলে দ্রবণীয়, মনে থাকবে। আর ক্যারোটিন হচ্ছে জলে অদ্রবণীয়, অ্যালকোহল ইথারে দ্রবণীয়, ফাইকোবিলিন হচ্ছে জলে দ্রবণীয়, মনে থাকবে। তারপর দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্যারোটিনয়েডের গুরুত্ব কী। ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্যারোটিনয়েডের গুরুত্ব কী, তাহলে আমরা এখান থেকে পড়বো। গুরুত্বমানী কাজ, ক্যারোটিনের গুরুত্ব কী, গুরুত্বমানী কাজ। তাহলে ক্যারোটিনের কাজ কী দেখো, বলছে সালোক সংশ্লেষ। প্রথমে কী করে সালোক সংশ্লেষ কী করে, ক্যারোটিন ও জ্যান্থোফিল আলোক শোষণ করে উত্তেজিত হয় কিন্তু প্রত্যক্ষভাবে সালোক সংশ্লেষ করতে পারে না। এই উত্তেজিত রঞ্জক কণাগুলি তাদের উত্তেজিত শক্তিকে ক্লোরোফিল এ অণুতে স্থানান্তরিত করে পরোক্ষভাবে সালোক সংশ্লেষের হারকে বৃদ্ধি করে। এই কারণে ক্যারোটিনয়েডকে সহায়ক রঞ্জক পদার্থ বলা হয়। 2 বর্ণ গঠন, নানা বর্ণের ক্যারোটিনয়েড ফুল ও ফলের বর্ণ সৃষ্টি করে পরাগযোগ ও বীজের বিস্তারে সহায়তা করে। আলোর তীব্র জারণ, তীব্র আলোয় ক্লোরোফিলের আলোক জারণ হয়। ঠিক আছে, ভায়োল্যাজেথিন, অ্যান্থাজ্যারেথিন ও জিয়াজাথিন। ঠিক আছে, এই 3টি জ্যান্থোফিল তীব্র আলোক শোষণ করে তাপীয় শক্তিতে রূপান্তরিত করে ক্লোরোফিলকে আলোক জারণের হাত থেকে রক্ষা করে। এই প্রক্রিয়াকে নন ফটোকেমিক্যাল কোয়েঞ্চিং বলে। ঠিক আছে, তাহলে এইটা হলো ক্যারোটিনয়েডের কাজ, এই 3টে হলো ক্যারোটিনয়েডের কাজ। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। বোঝা গেছে? এবার আসছি আমার পরের কোশ্চেনে। হয়ে গেল ক্যারোটিনয়েডের কাজ হয়ে গেল, গুরুত্ব হয়ে গেছে। এবার ক্যারোটিনয়েড ও জ্যান্থোফিলের রাসায়নিক সংকেত ও অবস্থান। ক্যারোটিন ও জ্যান্থোফিলের রাসায়নিক সংকেত ও অবস্থান 10টা। ঠিক আছে, 10টা ক্যারোটিন ও জ্যান্থোফিলের রাসায়নিক সংকেত ও অবস্থান। দেখো ক্যারোটিন তো এখানেই ছিল। দেখো ক্যারোটিন রাসায়নিক সংকেত, দেখো ক্যারোটিন হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার রাসায়নিক সংকেত, স্থূল সংকেত মানেই রাসায়নিক সংকেত C40H56, মানে C40H56, হচ্ছে 56, আর কোথায় পাওয়া যায়, এদের বর্ণ সচরাচর গাজরের মতো সাধারণত লালচে কমলা বর্ণের হয়, এদের ক্যারোটিন বলে। কোথায় পাওয়া গেল তাহলে, এখানে বলে পাওয়া যাচ্ছে, এখানে দেখো টমেটোতে কোথায় পাওয়া যায়, তাহলে দেখো টমেটোতে লাল পাওয়া যায়, বিভিন্ন ফুলে হলুদ থাকে, স্কুইরি লালচে, এইখানে ক্যারোটিন পাওয়া যায়। অ্যাভোকাডোতে, ঠিক আছে, সবুজ বর্ণে ক্যারোটিন পাওয়া যায়। তাহলে কোথায় টমেটোতে, ঠিক আছে, বা এখানে তুমি বলতে পারো গাজর জাতীয়, কোথা থেকে পাওয়া যাচ্ছে, তাহলে গাজর জাতীয় ক্যারোটিনে পাওয়া যায়। ঠিক আছে, মনে হবে বেশিরভাগ যেখানে লাল টাইপের থাকছে সেখানেই ক্যারোটিন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর এটা কী ছিল জানো, এখানে জ্যান্থোফিল। হ্যাঁ দেখো জ্যান্থোফিলের সংকেত হচ্ছে C14H56O2, ঠিক আছে। আর কোথায় পাওয়া যায় দেখো, এটাও পাওয়া যাচ্ছে কোথায়, ফার্স্ট হচ্ছে লিউটিন নামক জ্যান্থোফিল সবুজ উদ্ভিদে সবচেয়ে বেশি পাওয়া যায়। এছাড়াও পাওয়া যাচ্ছে টমেটোতে, লাইকোপেন, ভুট্টায়, জিয়াজ্যান্থিন। ঠিক আছে, লিউটিন আর টমেটোতে লাইকোপেন আর ভুট্টায় জিয়াজ্যান্থিনে পাওয়া যায়। বোঝা গেছে? স্ক্রিনশট তুলে নিতে পারো। আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। সবুজ উদ্ভিদের 11টা সবুজ উদ্ভিদের এবং সবুজ সালফার ব্যাকটেরিয়ায় সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লেখো। ঠিক আছে, এখানে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ একটাই পাবে সবুজ উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, হচ্ছে তোমার, আমি দেখাচ্ছি কোনটা, সরি ওটা এখানে আউট হয়ে গেছে। ঠিক আছে, ওটা এখান থেকে আউট হয়ে গেছে। আমি ওটা দেখিয়ে দিচ্ছি যে কোনটা আমাদের বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কী ছিল। রাসায়নিক বিক্রিয়া ছিল হচ্ছে এটা, তোমার হচ্ছে ওখানে একটাই রাসায়নিক বিক্রিয়া আছে। ঠিক আছে, সেটা আমাদের করে নিতে হবে। কী করে নিতে হবে, যে 6CO রাসায়নিক বিক্রিয়া ছিল 6CO2 12H2O। ঠিক আছে, 6CO2 12H2O। ঠিক আছে, লাইট দেওয়া হবে আর ক্লোরোফিল থাকবে, কি হবে C6H12 হবে, O6 হবে,
আর হবে কি, দেখো এখানে নেই ওটা, এটা যেহেতু ওখানে নেই তাই আমাদের হবে 6H2O প্লাস 6O2। দেখে নাও, এটা আমি তোমাদের জন্য করে দিয়েছি, দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। এটা নিচরটা দেখো, দেখো তাহলে এখানে তোমরা এটা ছবি তুলে দিতে পারো। এটা হচ্ছে O2, ঠিক আছে। তো 6, দেখো 6O2, 6CO2 প্লাস 12H2, লাইট দেওয়া হচ্ছে মানে আলো দেওয়া হচ্ছে, আর ক্লোরোফিল দেওয়া হচ্ছে, তাহলে কী পাওয়া যাবে C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2 হলো। তাহলে এখানে হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড দেওয়া হচ্ছে, আলো এবং ক্লোরোফিল দেওয়া হচ্ছে, তাতে কী পাওয়া যাচ্ছে যে C6H12O6, এটা হচ্ছে স্টার্চ পাওয়া যাচ্ছে মানে খাদ্য তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে জল উৎপন্ন হচ্ছে আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে, তাই তো, অক্সিজেন উৎপন্ন হয় বলে আমাদের কাছে আসে, বোঝা গেছে। তাহলে এটাই হচ্ছে কি বিক্রিয়া, এটা হচ্ছে সালোক সংশ্লেষের বিক্রিয়া। এটাই হচ্ছে কি আমাদের এই যে কোশ্চেনটা ছিল সালোক সংশ্লেষের বিক্রিয়া, ঠিক আছে, রাসায়নিক সমীকরণ। এবার আসি, দেখো আমি বললাম যেগুলো স্টার দেওয়া আছে শুধু সেগুলি করবো, এখানে দেখো ভালো করে, তো যেখানে স্টার দেওয়া আছে সেগুলি করব। তো এবার চলে আসি, দেখো 14 স্টার দেওয়া আছে, বলছি সালোক সংশ্লেষে কোয়ান্টাম চাহিদা, কোয়ান্টাম ইল্ড কি, সালোক সংশ্লেষে কোয়ান্টাম চাহিদা, কোয়ান্টাম ইল্ড কি, ঠিক আছে। তো দেখো দেখো এটা হচ্ছে কোয়ান্টাম চাহিদা, কোয়ান্টাম রিকোয়ারমেন্ট মানে কোয়ান্টাম চাহিদা, কোয়ান্টাম ইল্ড, এটা দুটো একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। কোয়ান্টাম চাহিদা কি দেখো আগে, বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য যে শক্তির প্রয়োজন তা আলোর ফোটন কণা থেকে আসে। জলের উপস্থিতিতে প্রতি অণু CO2কে বিজারিত করে শর্করা উৎপাদন করার জন্য 118 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। আলোর প্রতিটি ফোটন কণায় 43 কিলো ক্যালোরি শক্তি নিবদ্ধ থাকে। সেই হিসেবে এক অণু CO2কে বিজারিত করতে 118/43 অর্থাৎ কমপক্ষে 3টি ফোটনের প্রয়োজন। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে যে এক অণু CO2কে বিজারিত করার জন্য 8 থেকে 10টি ফোটন কণার প্রয়োজন থাকে। একে সালোক সংশ্লেষের কোয়ান্টাম চাহিদা বলে, ঠিক আছে, এটা হলো কোয়ান্টাম চাহিদা। দেখো যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো, যাদের বই আছে তারা বই থেকেও দেখে নিতে পারো, আমি কোশ্চেনের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাদের লাগতে পারে তারা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে। আর হচ্ছে কোয়ান্টাম ইল্ড, তাহলে কি, কোয়ান্টাম ইল্ড হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রতি অণু অক্সিজেনের নির্গমের জন্য যত সংখ্যক ফোটন কণার প্রয়োজন হয় তাকে কোয়ান্টাম চাহিদা বলে, ঠিক আছে। অপরদিকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অপরদিকে দেখো এখানেও সালোক কোয়ান্টাম চাহিদা আছে, এখানেও কোয়ান্টাম চাহিদা আছে, ঠিক আছে, কিন্তু কোয়ান্টাম ইল্ডটা এইটা বলতে পারো এখান থেকে। অপরদিকে, তাহলে অপরদিকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোকের প্রতি ফোটন কণা পিছু যত সংখ্যক অক্সিজেন কণা নির্গত হয় তাকে কোয়ান্টাম ইল্ড বলা হয়, বোঝা গেছে, যত সংখ্যক কণা নির্গত হয় তাকে কোয়ান্টাম ইল্ড বলে। কোয়ান্টাম ইল্ড সর্বদা ভগ্নাংশে প্রকাশ করা হয়, 1/10 মানে হচ্ছে 0.10, ঠিক আছে। আর কোয়ান্টাম ইল্ড কি, উদ্ভূত অক্সিজেন অণুর সংখ্যা বা শোষিত ফোটনের সংখ্যা, এটুকু বললেই হবে, ঠিক আছে। তাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে। আমি তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি। এবার দেখো 17 চলে আসি, শোষণ বর্ণালী ও কার্যবর্ণালী কাকে বলে, মানে অ্যাবজর্পশন স্পেকট্রাম অ্যান্ড অ্যাকশন স্পেকট্রাম কাকে বলে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে রঞ্জকের কি শোষণ বর্ণালী ও কার্যবর্ণালী, মানে অ্যাবজর্পশন স্পেকট্রাম ও অ্যাকশন স্পেকট্রাম কাকে বলে। সূর্যালোকের দৃশ্যমান অংশকেই কত 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার প্রিজমের ভেতর দিয়ে প্রসারিত করলে তা 7টি বর্ণে আলাদা হয়ে যায়, যেমন বেগুনি, আসমানি নীল, নীল, সবুজ, হলুদ, কমলা, যাকে আমরা ভিবজিওর বলি বা বেনিয়াসহ কলা বলি। বর্ণালী সব অংশই কোনো একটি রঞ্জক সমানভাবে শোষণ করতে পারে না। বর্ণালীক্ষণ যন্ত্রের স্পেকট্রোস্কোপ সাহায্যে কোনো দৃশ্যমান আলোক বর্ণালী কোন অংশে কী পরিমাণ শোষণ করে তা জানা যায়। কোনো একটি রঞ্জক যেমন কি ক্লোরোফিল এ দৃশ্যমান আলোক বর্ণালী পৃথক পৃথক তরঙ্গদৈর্ঘ্যের আলোর এক্স রশ্মিমালা মোনোক্রোম্যাটিক লাইট যে অংশ শোষণ করে তা হলো ওই রঞ্জকের শোষণ বর্ণালী, ঠিক আছে। বর্ণালী যন্ত্রের সাহায্যে জানা গেছে যে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, এটা মনে রাখবে, নীল আলো নীল বেগুনি, ক্লোরোফিল এ ক্লোরোফিল বি নীল বেগুনি ও লাল অংশই অধিক শোষণ করে, ঠিক আছে। আর এটা হলো কি কার্যবর্ণালী, এটা কি কার্যবর্ণালী, তাহলে কার্যবর্ণালীটা কি আবার দেখে নাও। বর্ণালীর পৃথক পৃথক তরঙ্গদৈর্ঘ্যের আলোক প্রয়োগ করে কোনটিতে সালোক সংশ্লেষের হার কীরূপ হয় তা পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যায়। সালোক সংশ্লেষের সময় নির্গত অক্সিজেনের পরিমাণ থেকে সংশ্লেষের হার সালোক সংশ্লেষের হার নির্ণয় করা হয়। যে লেখচিত্রের মাধ্যমে কোন কোন তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোর সংশ্লেষের হার
সর্বাধিক হয় তা প্রকাশ করা হয় তাকে সালোক সংশ্লেষের কার্যবর্ণালী বা অ্যাকশন স্পেকট্রাম বলে। ক্লোরোফিলের শোষণ বর্ণালী বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলো পৃথকভাবে ব্যবহার করে দেখা গেছে যে ক্লোরোফিলের শোষণ বর্ণালী লাল 660 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যযুক্ত এবং নীল 430 থেকে 470 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যযুক্ত অংশকেই সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে। তাই বর্ণালী নীল ও লাল অংশেই সালোক সংশ্লেষের কার্য সর্বসহ। তাই নীল ও লাল অংশেই সালোক সংশ্লেষের কার্য বর্ণালী বলে। বোঝা গেছে? তাহলে নীল আর লালটা কি বলা হয়? কার্য বর্ণালী। পরে কোশ্চেন, যাই দরকার তার স্ক্রিনশট তুলে নিতে পারো। যে কোয়ান্টাজম কি, ঠিক আছে, কোয়ান্টাজম কি দেখো, তাহলে কোয়ান্টাজম কি দেখো, এটা হচ্ছে কোয়ান্টাজম, শুধু এটা বলে যাও, শুধু এইটা হচ্ছে কোয়ান্টাজম। কোয়ান্টাজম কি তাহলে? বলছে বিজ্ঞানী ইমারসন অরল্যান্ড প্রমাণ করেছিলেন যে আনুমানিক 2500টি ক্লোরোফিল অণু এক অণু CO2কে আবদ্ধ করতে ব্যবহৃত হয়। ক্লোরোফিলের এই সংখ্যক সালোক সংশ্লেষের একক বলা হয়। আবার এক অণু CO2কে আবদ্ধ করতে 10টা কোয়ান্টা আলোকশক্তি লাগে। তাই গাণিতিকভাবে বলা যায় যে একটি কোয়ান্টাম আলোকশক্তি শোষণ করার জন্য 2500/10 = 250টি ক্লোরোফিল অণুর প্রয়োজন। 250টি ক্লোরোফিল অণু সমন্বিত সালোক সংশ্লেষের সালোকবৃত্তীয় একককে কোয়ান্টাসম বলে। বোঝা গেছে? তাহলে পুরোটা এখানে লিখতে হবে। হয়েছে? তাহলে আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি এবার। দেখো কি বলছে, 20টা সালোক সংশ্লেষের সবচেয়ে বেশি কার্যকরী আলোক তরঙ্গ অর্থাৎ সালোক সংশ্লেষের কার্যবর্ণালী দুটি কী কী? অবশ্যই জানেন, নীল বর্ণ এবং কি লাল বর্ণ। কোন বর্ণের আলোক কি সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি? মনে রাখবে লাল বর্ণে। কোন বর্ণের হার সব থেকে বেশি? লাল বর্ণে, এটা মনে রাখবে। PS1 ও PS2 সংজ্ঞা দাও। PS1 ও PS2 পার্থক্য, এই আমি তিনটে একসঙ্গে পড়ে নিচ্ছি। PS1 ও PS2 সংজ্ঞা দাও। PS1 ও PS2 মধ্যে পার্থক্য নির্ণয় করো। PS2 রঞ্জকতন্ত্রে সক্রিয় ক্লোরোফিল কত তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো শোষণ করে? এই তিনটে একসঙ্গেই হয়ে যাবে, ঠিক আছে? আর এটার সঙ্গে চলছে PS1 রঞ্জকতন্ত্রে ইলেকট্রন দাতা কি, সব এগুলো তিনটে একসঙ্গেই চলে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে এটা হচ্ছে PS1 আর এটা হচ্ছে PS2, ঠিক আছে? এটা আমি একসঙ্গে পড়ছি, দেখো তাহলে PS1 পিগমেন্ট সিস্টেম 1 বা ফটো সিস্টেম 1, এটা পিগমেন্ট সিস্টেম 2 বা ফটো সিস্টেম 2। বলছে PS1 তন্ত্রটি গানা পর্দার বাইরের দিকে অবস্থান করে। এই রঞ্জকতন্ত্রে বর্তমান আলোকগ্রাহী রঞ্জক অণুগুলির মধ্যে বেশি পরিমাণে ক্লোরোফিল A1, কম পরিমাণে ক্লোরোফিল A, কম পরিমাণে ক্লোরোফিল B এবং ক্যারোটিন ও অন্যান্য রঞ্জক অণু থাকে। এক্ষেত্রে ক্লোরোফিল A এর বিক্রিয়া কেন্দ্রে P700 বা P700 নামক একটি বিশেষ আলোকরঞ্জিত পদার্থ থাকে। আলোকগ্রাহী বিভিন্ন রঞ্জক অণু বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যযুক্ত ফোটন কণাকে শোষণ করে এবং সেই শোষিত শক্তিকেই অনুনাদ পদ্ধতিতে ক্লোরোফিল A এর 750 P700কে প্রদান করে। এইভাবে আলোক শোষণ ও ক্লোরোফিল A P700 উত্তেজিত হয়ে ইলেকট্রন নির্গমন ঘটে। জারণ বিজারণের প্রভাবে ইলেকট্রনটি ফেরিডাকশনের মাধ্যমে NADP-কে বিজারিত করে। NADP প্লাস বিজারণের মাধ্যমে প্রয়োজনীয় হাইড্রোজেনকে জলের আলোক বিয়োজনের ফলে উৎপন্ন হয়। মানে বোঝা গেছে? মানে পুরো PS1টা এখানের মধ্যে লিখতে হবে। PS2টা কি? দ্বিতীয় রঞ্জক। PS2 তন্ত্রটি গানা পদার্থের ভিতরের দিকে থাকে। আলোকগ্রাহী রঞ্জক অণু হিসেবে সমস্ত প্রকার রঞ্জক থাকলেও ক্লোরোফিল B এর ক্যারোটিনয়ের পরিমাণ বেশি থাকে। বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল P680 অবস্থান করে। এই ক্লোরোফিল P680 আনুষঙ্গিক রঞ্জক থেকে 680 নিউটন তরঙ্গদৈর্ঘ্যযুক্ত ফোটনকে শোষণ করে উত্তেজিত হয়ে ইলেকট্রন নির্গমন করে। বোঝা গেছে? PS1 PS2। এবার পার্থক্যটা কি তাহলে দেখো। বলছে থাইলাকয়েড পর্দার বাইরে অবস্থান করে। এটা কি? কোথায়? PS2টা কোথায় থাকে তাহলে? PS1 হচ্ছে থাইলাকয়েড পর্দার বাইরে অবস্থান করে, তাহলে অবশ্যই এটা PS2টা থাইলাকয়েড পর্দার ভেতরে অবস্থান করবে, ঠিক আছে? বিক্রিয়া 2 নম্বর, 2 কি বলছে? 2 বলছে বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল P700 থাকে। এটা কি? এর 2 নম্বরটা কি? এর 2 নম্বর হচ্ছে বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল P680 থাকে, ঠিক আছে? 3 আবর্তকার ও অনাবর্তকার উভয় ফসফোরাইলেশনের সঙ্গে যুক্ত। এটা কেবলমাত্র অনাবর্তকার ফটোফসফোরাইলেশনের সঙ্গে যুক্ত। 4 সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া ও উন্নত উদ্ভিদ উভয় ক্ষেত্রেই বর্তমান। 4 কি বলছে? কেবলমাত্র উন্নত উদ্ভিদ দেহে বর্তমান। 5 কি বলছে? CF1 CF0 ATP সিনথেসিস ও ATP সংশ্লেষে অংশগ্রহণ করে। এর হচ্ছে ATP সংশ্লেষ ও জলের আলোক বিয়োজন উভয় ক্ষেত্রে অংশগ্রহণ করে। বোঝা গেছে? হয়ে গেল তাহলে। এবার আমরা দেখব পরের কোশ্চেন।
এবার তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো PS1 হয়ে গেল, PS2 হয়ে গেল, পরের পেজে চলে আসছি আমরা এবার। দেখো বলছে সালোক সংশ্লেষ পদ্ধতির জন্য প্রয়োজনীয় উপাদানগুলি উৎসগুলি কি, প্রয়োজনীয় উপাদানগুলি উৎস কি কি। তাহলে দেখো কি আছে প্রয়োজনীয় উপাদান উৎসগুলি কি কি। দেখো সালোক সংশ্লেষের প্রধান উপাদানসমূহ তাদের উৎস কি কি, আলোক, ক্লোরোফিল, কার্বন, কার্বন ডাইঅক্সাইড, জল, এইসব হচ্ছে তাদের প্রধান, এইসব হচ্ছে তাদের প্রধান। ঠিক আছে, মানে সালোক সংশ্লেষণ হতে গেলে কী কী লাগবে, আলোক লাগবে, ক্লোরোফিল লাগবে, কার্বন ডাইঅক্সাইড লাগবে, জল লাগবে। ঠিক আছে, পরে কোশ্চেন, সালোক সংশ্লেষে আলোকের প্রয়োজন হয় কেন। আমরা সবাই জানি আলো থাকলে না থাকলে সালোক সংশ্লেষ হবে না। সেটা কীভাবে হয়, আলোকের ভূমিকা। সালোক সংশ্লেষের ক্লোরোফিল অণুকে সালোক সংশ্লেষীয় কার্যক্ষম করে তোলার মাধ্যমে আলোক রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটাতে সাহায্য করে। এইগুলি হলো ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি উৎপাদন, জলের আলোক বিয়োজন মাধ্যমে H+ আয়ন ও OH- আয়ন ও O2 উৎপাদন। H+ আয়ন CO2কে বিজারিত করতে সাহায্য করে। সুতরাং আলোক ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। বোঝা গেছো, CO2কে বিজারিত করতে সাহায্য করে, তাই আলোক ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। বোঝা গেল। পরের কোশ্চেন বলছে আলোক দশা বা আলোক রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। দেখো এটা দেখতে পাচ্ছ আশা করি। তো কি বলছে, সালোক সংশ্লেষের আলোক নির্ভর প্রাথমিক দশায় যে ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ক্লোরোফিল অণু সূর্যালোকের ফোটন কণা গ্রহণ করে উত্তেজিত হয় এবং বিভিন্ন ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হওয়ার সময় উচ্চ শক্তিধর এটিপি অণু ও বিজারণধর্মী NADPH2 তৈরি করে এবং উপজাত পদার্থরূপে অক্সিজেন নির্গত করে, তাকে আলোক দশা বা আলোক রাসায়নিক দশা বলা হয়। আলোক দশার ঘটনাবলী দেখার দরকার নেই, তার মানে এখানে কি কাকে বোঝালো, এইটা হচ্ছে পুরোটা আলোক রাসায়নিক দশা। ঠিক আছে, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিলের সক্রিয়করণ কীভাবে ঘটে। ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল মানে 29 নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিলের সক্রিয়করণ কীভাবে ঘটে। দেখো এই যে ক্লোরোফিল ভূমিকা, এটা হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ। কি বলছে দেখো, রোল অফ ক্লোরোফিল অণু সূর্যালোকের ফোটন কণা শোষণ করে তেজময় ও উচ্চ শক্তিসম্পন্ন হয়ে ওঠে। উচ্চ শক্তিসম্পন্ন ক্লোরোফিল তার শক্তি ব্যবহার করে আলোক বিক্রিয়াগুলি ঘটাতে সাহায্য করে। এটিপি উৎপাদন, জলের বিয়োজন, NADPH+H+ গঠন ইত্যাদি উচ্চরিত ক্লোরোফিল অণুর সক্রিয়তার ফলে সম্ভব ঘটে। ঠিক আছে, বোঝা গেছে, এইটা পুরোটা লিখতে হবে। হলো, পরের কোশ্চেন চলে যাচ্ছি। জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস কাকে বলে। জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস কাকে বলে। দেখো এটা ঠিক আছে, জলের দেখতে পাচ্ছ আশা করি, জলের আলোক বিয়োজন ও অক্সিজেন নির্গমন। কী বলছে, বিজ্ঞানী রবিন হিলের পরীক্ষা থেকে জানা যায় যে সালোক সংশ্লেষের ফলে নির্গত অক্সিজেনের উৎস হলো জল। PS2 থেকে ইলেকট্রন নির্গত হওয়ার সময় সঙ্গে সঙ্গে জলের অণু ভেঙে H+ ও OH- আয়ন উৎপন্ন করে। সূর্যালোকের উপস্থিতিতে জল বিশিষ্ট হওয়াকে জলের আলোক বিয়োজন বা ফটোলাইসিস বলে। H+ আয়ন NADP+ এর সঙ্গে মিলিত হয়। OH আয়ন থেকে ইলেকট্রন মুক্ত হয়ে PS2 এর ইলেকট্রন শূন্যতা পূরণ করে, ফলে OH- আয়ন OH মূলকে পরিণত হয়। OH মূলক দ্রুত H2O2 গঠন করে, যা ভেঙে H2O2-তে পরিণত হয়। বোঝা গেছে, তাহলে এটাই হচ্ছে কি এটা হচ্ছে আলোক বিয়োজন। ঠিক আছে, তাকে এটা লিখতে হবে। যদি একটু বেশি করে নাম্বার চাই তাহলে দেখো এইটা লিখে দিতে হবে, 4H2 ভাঙছে, এটা ভেঙে কি 4H+ OH মানে 4OH মাইনাস করছে, 4OH- ভেঙে কী করছে, OH- 4 ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সেইটা কী করছে আবার 2H2O2 গঠন করছে। সেই 2H2টা ভেঙে আবার কী করছে, H2 একবার করছে, একবার O2 করছে, H2 একবার করছে, O2 একবার করছে। বোঝা গেছে, এটাই হলো জলের আলোর বিয়োজন। 32 কি বলছে, জলের আলোক বিশ্লেষণের জন্য কোন রঞ্জক দায়ী। দেখো মনে রাখবে PS2 রঞ্জক দায়ী, মনে রাখবে কি PS2 রঞ্জক দায়ী। 33 আমরা করবো না,
আমি বলেছি যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো করবো। দেখো 34 হিল বিক্রিয়া বলতে কী বোঝে, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার দেখো 3টে স্টার দিয়েছে, এগুলো এতবার এইচএসে পড়েছে, ঠিক আছে, মানে এতবার 11-এ পড়েছে আর কি। তো দেখো হিল বিক্রিয়া কি বলছে, হিল বিক্রিয়া বিজ্ঞানী রবিন হিল, ঠিক আছে, বিজ্ঞানী রবিন হিল 1937 খ্রিস্টাব্দে ক্লোরোপ্লাস্ট দ্রবণে হাইড্রোজেন গ্রহিতা পটাশিয়াম ফেরিক অক্সালেট জলের মিশ্রণে আলোক প্রয়োগ করে প্রমাণ করেন যে হাইড্রোজেন গ্রাহক বিজারিত হয়ে পটাশিয়াম ফেরাস অক্সালেট পরিণত করে, পটাশিয়াম ফেরাস অক্সালেট পরিণত করে। তারপর দেখো H2টা ভেঙে, জলটা ভেঙে 2A সূর্যালো ক্লোরোফিল দিয়ে AH2 প্লাস O2 গঠন করছে, AH2 প্লাস O2 গঠন করছে। কি বলছে, উপরোক্ত বিক্রিয়াকে হিল বিক্রিয়া এবং হাইড্রোজেন গ্রাহক পটাশিয়াম ফেরিক অক্সালেটের সংকেত কি দিচ্ছে, তাহলে হিল বিক্রিয়ক বা হিল রিয়েজেন্ট বলে। এই বিক্রিয়া থেকে প্রমাণিত হয় যে সালোক সংশ্লেষে উদ্ভূত অক্সিজেনের উৎস হলো জল। বোঝা গেছে? তাহলে NADPH কে এখানে মনে রাখবে, NADPH কে বলা হিল বিকারক। তাহলে হিল বিক্রিয়া কি এইটুকু বলতে পারো, তার সঙ্গে কি হিল বিকারক কোনটা, হিল বিকারক হচ্ছে ফেরিক অক্সালেট, পটাশিয়াম ফেরিক অক্সালেট, যাকে কি বলা হয় দ্বারা প্রকাশ করা হচ্ছে বা দ্বারা চিহ্নিত করা হচ্ছে। ঠিক আছে, তাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। নেক্সট কোশ্চেন বলছে পিজিএ ও এডিপির পুরো নাম কি? এর পরটা দেখো 36টা 35টা যাচ্ছে, পিজিএ ও এডিপির পুরো নাম কি? 36টা কি বলছে, RUBP এবং NADPর পুরো নাম কি? তাহলে এই চারটে আমরা একসঙ্গে দেখে নেবো, ঠিক আছে, চারটে পুরো নাম আমরা একসঙ্গে দেখে নেবো। দেখে নাও, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, তাহলে ADBর পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, PG এর পুরো নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে, আর RUBPর পুরো নাম হচ্ছে রাইবোজ বাইফসফেট। NADPর পুরো নাম হচ্ছে নিকোটামাইড অ্যাডেনামাইন ডিনোক্লিয়েট ফসফেট, সরি। দেখো তাই NADPর পুরো নাম কি, নিকোটামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। বোঝা গেছে? আবার বলে দিচ্ছি, ADBর পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, PG এর পুরো নাম হচ্ছে, দেখতে পাচ্ছ, PG এর পুরো নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, RUBPর পুরো নাম হচ্ছে রাইবোজ বাইফসফেট, NADPর পুরো নাম হচ্ছে এটা নিউক্লিওটাইড হবে, নিকোটামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। বোঝা গেছে? তোমরা যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। এবার হচ্ছে তারপরে কোশ্চেন, এবার আমরা করবো 38টা। 38টা কী বলছে, আবর্তকার বা চক্রাকার বা অনাবর্তকার বা অচক্রাকার, আবর্তকার বা চক্রাকার, অনাবর্তকার বা অচক্রাকার ফটো ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য কী? ঠিক আছে, আর দেখো এটা যদি একটু দেখে নাও, বলছে আবর্তকার ফটো ফসফোরাইলেশনের কত অণু ATP লাগে, ঠিক আছে। তো এখানে এই পার্থক্য দিয়ে সব আমরা পেয়ে যাবো। তাহলে আবর্তকার বা চক্রাকার বা অনাবর্তকার বা অচক্রাকার ফটো ফসফোরাইলেশনের পার্থক্য আমরা দেখে নেবো 38। এটা হচ্ছে আমাদের লাস্ট, এখানে পর্যন্ত আমরা করেছি, আর করবো না। তাহলে দেখে নাও, আবর্তকার কী বলছে, এক্ষেত্রে এক নম্বর কী বলছে, এক্ষেত্রে কেবলমাত্র PS1 অংশগ্রহণ করে। এক্ষেত্রে কি, এক্ষেত্রে PS1 এবং PS2 উভয় অংশগ্রহণ করে, ঠিক আছে। দু নম্বর কী বলছে, ইলেকট্রন দাতা নিজ ইলেকট্রন গ্রহণ করে। এর দু নম্বর কী বলছে, ইলেকট্রন দাতা অন্য ইলেকট্রন গ্রহণে পূর্ণ হয়। তিন নম্বর কী বলছে, NADP প্লাস এর বিজারণ ঘটে। এর 3 নম্বর কী বলছে, NADP প্লাসের বিজারণ ঘটে এবং NADPH প্লাস H প্লাস তৈরি হয়। 4 নম্বর কী বলছে, জলের আলোক বিয়োজন ও অক্সিজেন নির্গমন ঘটে না। এটা কি বলছে, জলের আলোক বিয়োজন ও অক্সিজেন নির্গমন ঘটে। 5 নম্বর, এক্ষেত্রে 2টি পর্যায়ে ATP সংশ্লেষ ঘটে, এক্ষেত্রে 1টি পর্যায়ে ATP সংশ্লেষ ঘটে। 6 নম্বর, সবুজ উদ্ভিদের ক্ষেত্রে একটি গৌণ প্রক্রিয়া, সবুজ উদ্ভিদের ক্ষেত্রে এটি একটি মুখ্য প্রক্রিয়া। 7 নম্বর, দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি অংশগ্রহণ করে। এটা কি দীর্ঘতর ও ক্ষুদ্রতর তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি অংশগ্রহণ করে। বোঝা গেছে? তাহলে কী হবে, তাহলে আবর্তকার কী হচ্ছে, দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্য অংশগ্রহণ করছে, আর কি অনাবর্তকার কী হচ্ছে, ক্ষুদ্রতর তরঙ্গদৈর্ঘ্য, ক্ষুদ্র এবং দীর্ঘ দুটি তরঙ্গদৈর্ঘ্য আলোকরশ্মি অংশগ্রহণ করছে, ঠিক আছে। তো যাদের দরকার তারা একটা স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, এখান পর্যন্তই আমরা করেছি আজকে, এখান পর্যন্তই আমি করেছি 38 পর্যন্ত, ঠিক আছে। এরপরে এগুলো পরের দিন করে দেবো নেক্সট ক্লাসে।
ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে আর যাদের কোশ্চেনগুলো দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো, যাদের কোশ্চেন দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, যাদের কোশ্চেন দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের আর কি কি লাগতে পারে। ঠিক আছে, বা আর কোন কোন চ্যাপ্টার বা আর কোন কোন চ্যাপ্টারগুলো আগে করলে ভালো হয়। ঠিক আছে, আর যদি আরও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং যদি তোমাদের মনে হয় তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।